5 আগস্টের কয়েক ঘন্টার মধ্যে, বিকেলের কয়েক ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সব প্রতিকৃতি ধ্বংস করা হয়েছে। এবারে 5 আগস্টের জন্য মানুষ প্রস্তুত ছিল না, হতভম্ব ছিল মানুষ। এবারে কিন্তু তারা ঘোষণা দিয়েই কাজটা করেছে। সময় ছিল, কয়টার সময় তারা যাবে সেটা ছিল, সব উল্লেখ করা ছিল। তা আপনি প্রতিক্রিয়া দেখানোর কথা বলছেন, ভবিষ্যতে দেখাবেন, ধ্বংস হয়ে যাওয়ার পরে দেখাবেন, কিন্তু যারা ঘোষণা দিল তখন তো প্রতিপক্ষ তারা পায়নি। এটা কেন হয়েছে? এটাও আমাদের একটা ব্যর্থতা ভাই। 5 আগস্ট, সত্যি 5 আগস্ট যেটা হয়েছে, দেশের অনেক মানুষ ওই সরকারের প্রতি, ওই রেজিমের প্রতি অনেক ক্ষোভ ছিল, অনেক ঘৃণা ছিল। কিন্তু 5 আগস্টের পরে এই ঘৃণা এবং এই ক্ষোভটা প্রশমিত হয়ে গেছে অনেকটাই। মানুষের ক্ষোভ কিন্তু এই সরকারের উপরে। তো 6 মাসে আমরা একটা সংগঠনকে দাঁড়া করাতে পারলাম না, এই ব্যর্থতা তো ভাই আমাদের। একদম এক্স্যাক্টলি আপনি বলছেন, ওরা দিন তারিখ ধরে ওই ফ্রান্স থেকে পিনাকি স্ট্যাটাস দিয়ে মানুষকে জড়ো করছে, আর আমরা কিছুই করতে পারছি না। আমাদের তো 6 মাসে আমরা তো গুছিয়ে নিতে পারতাম, আমরা পারিনি কেন? সেই আত্মসমালোচনাটা তো আমাদের করার সময় আসছে ভাই। আমরা কেন পারিনি? এই প্রশ্নটার উত্তর তো আমার জায়গা থেকে আমি যতটুকু দিতে পারবো, আপনি তো অনেককে চেনেন, জানেন, তাদের কাছে এই প্রশ্নটা আমার, যে আমরা 6 মাসে কেন সংগঠিত হইতে পারলাম না। আপনি এক্স্যাক্টলি বলছেন, ওরা একদম সময় দিয়ে বলছে রাত 8টায় ওরা 32 নম্বরের দিকে ওরা যাত্রা শুরু করবে ভাঙার জন্য। আমরা তো কেউ ওখানে দাঁড়াতে পারলাম না, আমরা তো কেউ ওখানে থাকলাম না। আমরা তো সবাই যার যার নিজস্ব অবস্থান থেকে একটা খুব নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে দেখলাম জিনিসগুলো। ওদের যে বুনো উল্লাস, বুনো চিৎকার, এগুলো আমরা সব উপভোগ করলাম মনে হলো। এখন আমরা তো হতবিহ্বল। এখন হতবিহ্বল থেকে তো আমাদের তো সামনে আগাতে হবে। তো আমরা আগানোর রাস্তাটা চাই ভাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই। আমার মনে হয় যে সবাই ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় চলে আসছে। কেউ আর বাসায় বসে থাকার আর সময় আমার মনে হয় না আমাদের হাতে আছে। আমাদের এখন জাস্ট পাল্টা দেওয়ার সময়। আমরা যদি পাল্টা দিতে পারি তাহলে আমরা থাকবো, আর যদি পাল্টা দিতে না পারি তাহলে আমরা থাকবো না, আমরা শেষ হয়ে যাব। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বয়স আপনি দেখেছেন, তাদের বক্তব্যগুলো শুনেছেন, তাদের আক্রোশটা, তারা বলছিল এই বাড়িতে থেকেই নাকি বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র হয়েছে। আসলে তারা ইতিহাস সম্পর্কে জানে না, বা আমরা জানাতে পারিনি তাদেরকে। এর জন্য তারা বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে এই বাড়ি থেকে ষড়যন্ত্র হয়েছে। একটা অনলাইনে দেখলাম, অনলাইন ভিডিও ক্লিপে একটা অবাঙালি ছেলে, বিহারি, মোহাম্মদপুর দিকে হবে, অবাঙালি ছেলে বলছিল এই বাড়িতে গাদ্দার শেখ মুজিব থাকতো, এই বাড়িতে গাদ্দার শেখ হাসিনা থাকতো, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে। গাদ্দার শব্দটা পাকিস্তানিরা বাংলাদেশে ব্যবহার করে, বঙ্গবন্ধু সম্পর্কে ব্যবহার করে। তারা সবসময় বলার চেষ্টা করে পাকিস্তানিরা যে বঙ্গবন্ধু তাদের সাথে গাদ্দারি করেছে, এটা বলার চেষ্টা করে। পাকিস্তানি থেকে টুইট এসেছে এই ঘটনার পরে, যে বাড়িতে বসে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হয়েছিল সেই বাড়িটা বাংলাদেশের ছাত্ররা গুড়িয়ে দিয়েছে। সংযোগগুলো দেখেন। হ্যাঁ, সংযোগগুলো অবশ্যই দেখি ভাই। ওদের টুইটার বা এক্স অ্যাকাউন্টে ওই ডিফেন্স অফ পাকিস্তান এইটার একটা ভেরিফাইড পেজ, মানে পেজ থেকে এই টুইটটা করা হয়েছে যে বঙ্গবন্ধুকে ওরা বিশ্বাসঘাতক বলছে, এবং এটা ওরা পুরোপুরি ডেমোরালাইজ করে দিয়েছে, যে বঙ্গবন্ধুর লাস্ট যে ঠিকানাটা সেটাকেও ডেমোরালাইজ করে দিয়েছে। এটা অবশ্যই ভাই সংযুক্ত। এই কাজ, রেজিমের উপরে ক্ষোভ থাকতে পারে, রেজিমের উপরে ঘৃণা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর উপরে ঘৃণা, বঙ্গবন্ধুর উপর ক্ষোভ কোনো বাংলাদেশির থাকতে পারে না ভাই, কোনো বাঙালির থাকতে পারে না, এই তল্লাটে বসবাসকারী কোনো লোকের থাকতে পারে না, যদি সে স্বাধীনতা চায়। একমাত্র বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভ থাকবে তারই যারা এই দেশের স্বাধীনতাটা ভুলণ্ঠিত করতে চায়, এই স্বাধীনতাকেই প্রশ্ন করতে চায়। এইটার সংযোগ তো অবশ্যই আছে ভাই। এবং এটা যে মেটিকুলাস ডিজাইন, যেটা এই কথাটা খুব প্রচলিত, আমাদের এখন যে প্রধান উপদেষ্টা উনি এটা আমেরিকায় গিয়ে এই শব্দটা উচ্চারণ করছিলেন, আমার তো মনে হয় সেই শব্দেরই এইটা চলছে। শুধু কালকে 32 নাম্বার ভাঙা হয় নাই ভাই, সারা বাংলাদেশের
মুরাল বঙ্গবন্ধুর যে অক্ষত মুরাল গুলো যে দুই একটা ছিল ওগুলাও কালকে পুরাপুরি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যশোরে তো নারকীয় কাণ্ড হয়েছে। যশোরে একটা জঙ্গি আছে, সে জঙ্গি ফেসবুক থেকে কিছুক্ষণ পরপর লাইভ করতেছে এবং বলতেছে এটা আমাদের প্রথম অ্যাটাক, দ্বিতীয় অ্যাটাক, তৃতীয় অ্যাটাক, এইভাবে করতে করতে সে সপ্তম না অষ্টম অ্যাটাক পর্যন্ত আমি যতটুকু দেখলাম। মনিহার হলে গিয়ে অত্যাচার করেছে, যশোর রেল স্টেশনে অত্যাচার করছে, যশোর দুর্নীতি দমন কমিশনে বঙ্গবন্ধুর একটা মুরাল ছিল সেইটা ভাঙছে, তারপরে ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমির হোসেন আমুর বাড়ি পুড়িয়ে দিয়েছে, হানিফের বাড়ি ভেঙে ফেলছে, তারপর শেরনিয়াবাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে, সুনামগঞ্জে সিলেটে সাবিপ্রবিতে প্রভৃতি বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলছে। তো এরকম তো ভাই বিক্ষিপ্ত জায়গায় অনেক কিছু হয়েছে। সারা রাতে আমরা হয়তো সব নিউজ আমিও পাইনি, হয়তো বা সারাদিনের মধ্যে এই নিউজগুলো পাবো। আমার এখন চিন্তা যে হয়তো ওদের নেক্সট স্টেপ বাংলাদেশে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তাদের হয়তো বা এখন ক্যাটাগরিলাইজড নেতা যাদের তাদেরকে আস্তে আস্তে অ্যাটাক করবে, আমার চিন্তা ভাবনা আর কি। হয়তো বা 2-4 দিনের মধ্যে এরকম এলাকা ভিত্তিক যে 5 আগস্ট যে নারকীয় কাণ্ড হয়েছে 5, 6, 7 আগস্ট বিভিন্ন এলাকা জুড়ে, সেই অত্যাচারটা আবার ওরা শুরু করতে যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় দল, দুটো বড় দল, বা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে সব অর্জন। সেই আওয়ামী লীগ এই যারা গুটি কয়েক মানুষ যাদের ভোট নেই, যারা সামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটা দল গঠনের চেষ্টা করছে, দল গঠন যে কত সহজ জিনিস না তারা বিভিন্নভাবে বুঝতে পারছে। যে প্রতিষ্ঠিত একটা দল, তৃণমূলের একটা দল, কেন তাদের কাছে পরাস্ত হচ্ছে বারবার? আমাদের ভাই নৈতিক পরাজয় হয়েছে, এটা সত্য। পরাজয় বারবার হচ্ছে সেটা আমি বিশ্বাস করি না। ভোট হলে হয়তো এটার উত্তর আমিও পাবো, আপনিও পাবেন, কিন্তু আমাদের পরাজয়টা হয়েছে ভাই নৈতিক পরাজয়। নৈতিক পরাজয়ের কারণে আমাদেরকে এখন মনে হচ্ছে যে আমরা হেরে গেছি বা হেরে বসে আছি। তা সত্যি আমরা হেরে গেছি, হেরে বসে আছি, কিন্তু ভাই আমরা হারবো না। বাংলাদেশে ওদের ভোট কত পার্সেন্ট এটা আমরা সবাই জানি, ওদের ভোট কত পার্সেন্ট। ভোট এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান তো বলেই দিছেন, উনি তো বলেই দিছেন যে যদি 20টা আসন ওরা পায় তবুও উনি বলবেন এটা ওদের সবচেয়ে ভালো রেজাল্ট। তা আমার মনে হয় না যে ওদের 20টা আসন আছে ভাই। ভোটের রাজনীতির কথাই চলে গেলাম। তো এখন আমাদের আইডিওলজিক্যাল ফাইটটা তো আমরা করিনি। আওয়ামী লীগ 16 বছরে আইডিওলজিক্যাল ফাইটটা করেনি, এটা শুনতে তিতা লাগলেও এটাই সত্য। 16 বছরে ওরাই জল, বায়ু, পানি, অক্সিজেন সব পেয়ে ওরা মোটা তাজা হয়েছে, আর আমরা এই 16 বছরে ক্ষয়িষ্ণু হয়েছি। এই ক্ষয়িষ্ণুতার ফল এইটা, এই দায় তো অবশ্যই আওয়ামী লীগের নিতে হবে, তাদের রাজনৈতিক ব্যর্থতার দায় নিতে হবে। কারণ তারা আমাদেরকে, আমাদের যে চেতনা সেই চেতনাটার সাথে তারা রিলেট করতে পারে নাই, কোথাও গিয়ে তারা কম্প্রোমাইজ করে ফেলছে। কম্প্রোমাইজটা কাদের সাথে করছে? এই যারা আজকে ভাঙলো বা 5 আগস্ট পর থেকে যারা ক্ষমতায় বাংলাদেশে, তাদের সাথেই তারা কম্প্রোমাইজ করছে। এই কম্প্রোমাইজের ফলটাতে এখন আমরা সবাই পাচ্ছি। কেউ হয়তো নিরাপদে বিদেশে বসে আছি, আমরা তো কোথাও যেতে পারিনি, আমরা দেশেই আছি, আমরা নিভৃতে কান্না করছি, আমরা নিভৃতে কষ্ট পাচ্ছি, আর সবসময় একটা হুমকি ধামকি, একটা নিরাপত্তাহীনতার মধ্যে থাকছি। গোটা বাংলাদেশ নিরাপত্তাহীন আজকে। 32 নম্বরের এই ঘটনার পরে আর তো কিছু বলার নাই। শুভ, আপনার বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? আজ আপনারা কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করবেন? বাংলাদেশটা যার নামে এদেশে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের একটা গান আছে, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটা যিনি লিখেছেন উনি বলেছেন গানটা যেমন বাংলাদেশ একটি ফুল, বাংলাদেশ যেমন চিন্তা করেছি আমি বঙ্গবন্ধু চিন্তা করেছি, উনি সাক্ষাৎকারে বলেছিলেন। এই দেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর 71-এ। তারপর 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফেরত আসা পর্যন্ত মানুষ মনে করেছে তার স্বাধীনতার সম্পূর্ণ হয় নাই, অপেক্ষায় ছিল। বঙ্গবন্ধু এসছেন, সে বলেছে সত্যিকারে, আগে যে জানতো না উনি আসলে বেঁচে আছেন কিনা। সেই মৃত বঙ্গবন্ধুকে কি তারা
তুমি ভয় পাচ্ছে, তারা মনে করছে যে বাড়িটা ধ্বংস করে দিলে আর বঙ্গবন্ধু থাকবেন না আর। এটা তো অবশ্যই ভয়, তাদের স্বপনে ঘুমে সব সময় ভয় বঙ্গবন্ধু। ভয় না পেলে একটা লোককে আপনি সপরিবারে মেরে ফেলছেন ৭৫ সালে, তারপরও তার কথা শুনলেই আপনি আপনি তারা এত তটস্থ থাকে কেন? অবশ্যই তাদের ভয়। বঙ্গবন্ধুর কথা শুনলে এখনো ওদের প্যান্ট ভিজে যায়, সত্যি ভিজে যায়। এই কারণে ওরা এই সব নারকীয় কাণ্ডগুলো ঘটাচ্ছে। কিন্তু এই সব নারকীয় কাণ্ড ঘটায় কোনো লাভ নাই, কারণ আমরা জানি যে সোনা পড়লে খাঁটি হয়, তা আমাদেরকে পোড়াচ্ছে। আমরা অবশ্যই সোনা। আমি বিশ্বাস করি বাংলাদেশের, আমরা স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করি, আমরা যারা অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাস করি, আমরা যারা চাই বাংলাদেশটা একটা সেকুলারিজম কান্ট্রি হবে, তারা অবশ্যই আমরা সোনা। এবং আমরা আরো পুড়ছি, আমরা খাঁটি হচ্ছি ভাই। হয়তো পড়ার সময়টাতে আমরা অনেক কষ্ট পাচ্ছি, আমরা যারা আছি আমাদের একদম মানে সব শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এই শেষ হওয়ার মাঝেও আমরা খাঁটি হচ্ছি ভাই। আমি আশাবাদী, কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। আমার আমার কখনোই বিশ্বাস হয় না যে এদেশের মানে আপামর জনগণ কখনো পাকিস্তানের স্বপ্ন দেখে, কখনো পাকিস্তানের প্রেতাত্মাদের সাথে তাদেরকে রিলেট করে, এবং আমি বিশ্বাসই করি না যে তারা বঙ্গবন্ধুর সাথে রিলেট করতে পারে না, কারণ বঙ্গবন্ধু এদেশের এই মানুষগুলোকে নিয়েই রাজনীতি করছে, তাদেরকে নিয়েই পথ চলছে, তাদেরকে নিয়েই এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছে। আমি বিশ্বাস করি আমাদের দেশের জনগণ যারা আছে তারা অবশ্যই আমাদের সাথেই থাকবে এবং আমাদের সাথে আছে। হয়তোবা আমাদের কোনো ব্যর্থতা ছিল, আমরা হয়তো তাদের কাছে পৌঁছাইতে পারি নাই, এখন আমাদের পৌঁছাইতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে পাল্টা দিতে হবে ভাই। আমাদের আর সত্যি কথা বলতে নীতি বাক্যের আর সুযোগ নেই, আমাদের এখন পাল্টা দিতে হবে, পাল্টা দেওয়ার সময় আসছে। আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মনে হয় পাল্টা দিতে পারবো ভাই। অনেক ধন্যবাদ শুভ, আপনারা বিজয়ী হন। বাংলাদেশ এমন এটা প্রত্যাশা করে, বঙ্গবন্ধুর বাংলাদেশ হারবে না, এটাই খুব স্বাভাবিক সত্য। যেটা যে পথটা তৈরি হয়েছে ৭১-এ অনেক রক্তের বিনিময়ে, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, মুক্তিযোদ্ধাদের সশস্ত্র যুদ্ধের বিনিময়ে সেই দেশটা কিভাবে চলবে সেটা ৭১-এ ঠিক হয়েছিল। সেই পথটা আমরা হারিয়ে ফেলেছি। সেই পথে যদি আমি ফিরতে না পারি, ভালো কিছু আশা করা যায় না।